উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজহ সূচনা পর্ব সংখ্যা 2। পুরান ঢাকার বেশিরভাগ বিল্ডিং এর দালান কোঠার অবস্থা নাজুক, প্রায় অর্ধেক পুরান আমলের। এখন যদিও আধুনিকতার ছোঁয়া অনেকটা লেগেছে, বদলেছে, তবে হাজারটা আছে যথেষ্ট। সেই দালানের ছাদে পটু হাতে নাটাই আর সুতো, সামনের ঘুড়িতে যে করেই হোক আটকাতে হবে, নয়তো না কাটা যাবে বর্ণের। এলাকায় এক নামে চেনে সকলে বর্ণকে, তার ছন্ন ছাড়া বাউন্ডুলে জীবনযাপনের জন্য। উচ্চবিত্ত মানুষের থেকে শুরু করে দারোয়ান অব্দিও চেনে তাকে। এখানে জন্ম, এখানেই বেড়ে ওঠা, এটাই তার পরিচয়। মোকলেস মতবরের একমাত্র ছেলে জনি, তার সাথে একমাত্র রেশারেশি তার। বড়লোক বাপের রংবাজ ছেলে বলে আখ্যায়িত, আর বর্ণের জাতশত্রু। পাশে দাঁড়িয়ে থাকা সাব্বির নাটাইয়ে ধরে আছে বর্ণের, বলল, টাইট দিয়া ধর সাব্বির। সাব্বির ছেলেটা হ্যাংলা পাতলা, বয়স 17-র কোঠায়। ভাইয়ের উত্তেজিত গলায় শরীরে তার সব শক্তি দিয়ে থমকালো, ঢিল দিল, ধরে আসছে। আর সবশেষে আরো একবার এর মতো বিজয় বর্ণের কাছে আসে। একটানে জনের ঘুড়ি কেটে লম্বা হাসে, পরপর এক সাথ থেকে অন্য সাথে লাফিয়ে গিয়ে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে থাকা জনিকে ঠেলে বলল, কিরে জানি না, আমি হইলাম ঘুড়ি ওড়ানোর মাস্টার, বারবার ইজ্জতের ফালুদা করতে কেন হোস? জনি বর্ণের হাত সরিয়ে দেয় ঝাটকা মেরে। ভীষণ রেগে আছে সে, প্রতিবারই এই বখাটের কাছে হেরে যেতে হয় তাকে। এবার আর সহ্য হচ্ছে না, ধেই ধেই করে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে গেল। বর্ণ পড়ে থাকা ঘুড়ি দুটো হাসতে হাসতে হাতে তুলে নিল, আবারও রেলিং টপকে সাব্বিরের সামনে এসে দাঁড়ালো। এই ঘুড়ি তোর, জানিয়া যা। আচ্ছা ভাইজান, এই খাড়া। জি ভাইজান। তোর মা আজকে কি রাঁধছে? সাব্বির জবাব দিল, ভাইজান মাই আজকা লাল শাক রাঁধছে আর শুটকি ভর্তা। বর্ণ ঝুঁকে এলো, সাব্বিরের কানে কানে বলল, তোর দুইটা দূরে দূরে, এর বিনিময়ে তুই আমারে গরম গরম ভাত দিবি, লাল শাক আর শুটকি ভর্তা খাওয়াবি, নইলে কিন্তু ঘুড়ি পাবি না কইলাম। সাব্বির ছেলেটা বাধ্য হয়ে ভীষণ ভালোবাসে বর্ণকে। ঘুড়ি রেখে কোনো দিকে তোয়াক্কা না করে দৌড় লাগায় ঘরের দিকে। ভাই আজ নিজ থেকে কিছু খেতে চেয়েছে, তাকে খালি মুখে ফেরাবে না কোনোভাবেই না। দরকার পড়লে নিজের ভাগেরটুকু খাওয়াবে বর্ণকে। বর্ণ খাবার চেয়েছিল, তাকে ডেকে নিয়ে খাইয়েছে সাব্বিরের মা। বেশ যত্নও করেছে। পেট পুড়ে ভাত খাওয়ার পরে মনে পড়লো আবার যেতে হবে গাধার খাটুনি খাটতে। গার্মেন্টসের এই এক ঝামেলা, সারা রাত বসে বসে কন্টেন্ট মালপত্র রাখতে রাখতে মাথা এদিক থেকে ওদিক হয়ে যায়। চায় না এসব কিছু করতে সে, ভার লাগে মাথাটা, কিন্তু পেটে দেয় কড়াই লাগে, কোনো উপায় নেই। মেজমেজে একটা মেজাজ নিয়ে সাতঘর থেকে নামার পূর্বে এসে দাঁড়ায় এক মেয়ে। ওর না আঙ্গুলে পেঁচাচ্ছে, মুখের ভঙ্গি লাজে রাঙানো। এক ব্যর্থ চেষ্টা। মনে মনে বর্ণ ধরে নিল এসেছে তার সময় নষ্ট করতে। ন্যাকা ভঙ্গিতে বলল, কি খবর বর্ণ? বর্ণ এবার ফার্স্ট বলল, ফার্স্ট ক্লাস চা দিয়া। একদম। খবর তো? মুখ কুচকে বলল মেয়েটি, আমার নাম সাদিয়া, চাঁদিয়া নয়। বর্ণের মাথা জঘন্য থেকে জঘন্য এক ছন্দ আসে তার নামের সাথে মিলিয়ে, সেটা মনে রাখলো এই আরেক মেয়ে। ঘুরে ফিরে বর্ণের পেছনে আঠার মতো লেগে থাকে। লাজুক হেসে সাদিয়া বলল, আব্বা জানে তো আমার লিগা পোলা দেখতেছে। ভালো খবর, দাওয়াত দিবা না? মুখ লালটে হয়ে গেল সাদিয়ার। অভিমান সুরে বলল, আমি তো তোমারে বিয়া করবার চাই। মুখভঙ্গি অদ্ভুত হয়ে গেল বর্ণের। কি না, কিছু না। তুমি আব্বাজানের কাছে আইয়া আমারে চাও না? বিয়ার পর আমরা আমগো বাসায় থাকবো। কথা তুমি ঠিকই কইছো, কিন্তু একটা সমস্যা আছে। সাদে উদ্বিগ্ন গলায় জানতে চাই, কি সমস্যা? আমারে কও, আমি আব্বারে বুঝাইয়া তোমার সমস্যার সমাধান করবো। বর্ণ হতাশ হতে বলতে লাগলো, ওরে চাঁদিয়া রে, এই সমস্যা তোমার বাপজনেই প্রধান সমস্যা, সমাধান করতে পারবে না। সমস্যা কি কইবা তো? আমি তো কেমনেই যে কও না। আমি জীবনেও বাপ হইবার পারবো না, সিস্টেমে একটু সমস্যা আছে। তুমি অন্য একটা ভালো দেখা পোলা বিয়া কইরা ফেলো, দোয়া করলাম 100 বাচ্চার মা হইবা। আব্বা, এই বর্ণ কিন্তু বেশি উঠতেছে, ওর পাংখা কাইটা দাও না কেন? পানকৌটা থেকে একটা পান মুখে নিলেন মোকলেস মতব্বর। ছেলের দিকে তাকিয়ে চাইলেন নির্বিশেষে। ভাবভঙ্গি বুঝা দায়,
জনি রেগে মেগে আগুনের গোলা হয়ে আছে। কোনো উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করলো, আব্বাজানের কথা কানে কেন যায় না? কি করবো, তোগো 2 দিন পর পরই এই করবার আমার দেখবার মন চায় না। আজকা কি লইয়া লাগছোস? আমার ঘুড়ি কাইটা দিছে আব্বাজান। শিশুবোধ আচরণে খেপে গেলেন মোকলেস সাহেব। বয়স 22-এর কাছাকাছি এই ছেলের, একটা ঘুড়ি নিয়ে এমন করছে, এতটা রেগে যাচ্ছে। নেহাতই বুড়ো বয়সে বাচ্চাদের মতো আচরণ। বঞ্চটানো খাস নে কবে থেকে আমার হাতে? বড় সড়ো কোনো ক্যাচাল হইলে আমারে কইবি, এর আগে কোনো ক্ষমা আমার কাছে আইবি না কইলাম। এগুলা কোনো বিষয়? আব্বাজান আপনি আজকাও ওই মাদারি বর্ণের সাপোর্ট টানলেন। আপনি না আমার আব্বাজান? আমিও মাঝে মধ্যে ভাইবা বিভীষিকায় পইরা যাই। আমার মতন একটা লোকের ঘরে তোর মতো এমন কুলাঙ্গার জন্ম নিল কেমনে? ব্যবসা বাণিজ্যের কোনো খোঁজ খবর আছে তোর কাছে নিহি, নাকি ওই বুড়ি গঙ্গার ওই ভাষায় দিয়ে আইসোস? জনি রাগ হচ্ছে বাবার কথায়, যেন বর্ণের দোষটা সে জনির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, দেমাগ দেখাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেললো জনি। আমিও জানি ইবনে মোকলেস মতাব্বর। ব্যবসায় দেহুম লগে ওই কুলাঙ্গার বর্ণের চ্যাপ্টারও একেবারে ক্লোজ করে দিমু। অহম। চলে যাচ্ছে জনি ঘর ত্যাগ করে। পেছন থেকে মোকলেস হোসেন চেঁচালেন, আওয়াজ তুলে উচ্চতর হয়ে। মোকলেস মতাব্বর বলছেন, বর্ণের লগে লাগিস না জনি, ওই তোরে ছাইরা দিব না। ক্যাম্পাস থেকে বেরিয়ে তাড়াহুড়ো করেই যাচ্ছিল অম্বেশা। দ্রুততম সময়ে অফিসে পৌঁছাতে হবে তার, নয় প্রতি ঘন্টায় বেতন কাটা যায়। ঘন্টায় 100 টাকা করে হলেও 100 টাকা দিয়ে ঢাকা শহরে একদিন খেয়ে বাঁচা যায়। 100 কেন, 1 পয়সা ওরও কম সহ্য হয় না। হেঁটে যাবে যেহেতু আজ রিক্সা নেবে, 30 টাকায় রিক্সা ভাড়া, 100 টাকা বাঁচতে 30 টাকা বিসর্জন দেওয়াই যায়। লস প্রজেক্ট মনে হচ্ছে না এই বিষয়টা। তাড়াহুড়ো করে কাজ শয়তানের। নীলক্ষেতের মোড়ে দেখা মিলল তার রুমমেটের সাথে, রুম্পা এবং ঝুমা। অম্মেশা তাদের দেখে বিষময় স্মৃতি হাসি উপহার দিল। তারা মিক কুচকায়। অম্মেশা মন খারাপ হলো। তারা কেন এমন করে? কিসের এমন ভেদাভেদ? তাদের এড়িয়ে চলে যেতেই ঝুমা আকস্মিক পা এড়িয়ে দিল। ভিড়ের মাঝে রুম্পা ওড়নার টানে অন্বেষা বাজে পরিস্থিতি ফেলল। ভরা রাস্তায় বুকের ওড়নাবিহীন ভারী মুখ থুবড়ে পড়ে যাওয়া এক রমণীর তামাশা দেখে অধিক আগ্রহে চেয়ে রয়েছে 2-1 জন। একজোড়া হাত পুরোপুরি বুকে আবদ্ধ করে সামলে নিয়েছে। কৌশলে ওড়নাটাও ঠিক করে দিল সকলের চোখের অগোচরে। পুরুষ লোকের বাহুতে এভাবে পড়ে থাকাতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করছে না অম্বেশা, বরঞ্চ অস্বস্তি লাগছে তার। তাল সামলাতে না পেরে লোকটি শার্ট খিমচে ধরল, ছেড়ে দিলে সোজা হয়ে দাঁড়াতে আরেক দফা চমক। এসে উন্মুক্ত লাইব্রেরির ছেলেটা। দুজনের চোখাচোখি হলো। বর্ণ ভুরু নাচিয়ে কি প্রশ্ন করলো, মুখে হাসি। নিজেকে সামলাতে পাশে তাকাতে ঝুমা এবং রুম্পাকে উল্টো ঘুরে হাঁটা দিচ্ছে। বর্ণ 2-1 কদম এগিয়ে বলল, এই শাকচুন্নি মুন্নি কই যাও? ভুরু কুচকে ফিরে তাকায় ঝুমা এবং রুম্পা। তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে এসব কথা। বর্ণ আরো এগিয়ে যায়। দুজনের সামনে দাঁড়িয়ে পকেট থেকে হাত গুজে বলল, মায়া মানুষের রগে রগে হিংসামি আর শয়তানি। রুম্পা রেগে গিয়ে বলল, হু দ্য হেল ইউ আর? মায়েরি ইংলিশ কয় দেহি। অম্বেশার দিকে চেয়ে বিদ্রুপের গলায় বলল বর্ণ। অম্বেশা কেন যেন হাসি আটকাতে পারল না, মুখ চেপে হেসে উঠল। এ বেটা কইছিল মায়া মানুষের সবচেয়ে বড় দুশ্মন। আজকে এটা ঠিক প্রমাণ করলো মুন্নি এবং চুন্নি। তা এই অবেলা বেটি কি তোমার ভাতে কালা রঙের ছাই দিছে? ওরে ধাক্কা দিলা কেন? ঝুমা জবাব দেয়, কে ধাক্কা দিয়েছে? তোমার নমনীয় ঠ্যাং। পিত্তি জ্বলে যায় দুজনের। ছেলেটাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। তারপরে রুম্পা বললেই হলো, আমরা তো কোনোভাবে ওকে ধাক্কা দেইনি। খেতে পড়ে কোনো কাজ নেই আমাদের, না? মনে তো হয় না, জাস্ট রাবিশ। বর্ণ অম্বেশার দিকে ঘুরে তাকালো, আঙ্গুল তুলে ইশারা করে ডাকলো। হতবুদ্ধি হয়ে তাকালো মেয়েটাকে। অম্বেশা এগিয়ে এসে বর্ণকে বলে, ইংরেজের বংশধর, পতন ঘটেছে বহু আগেই। এই দুইটারে মনে হয় ভুলেই দেশে ফালাইয়া রাইখা গেছে। অম্বেশা হাসি অবশিষ্ট নেই, মুখ জুড়ে একরাশ বিষময়। ছেলেটার সাথে তার প্রথম দেখা এবং কথা অন্যরকম ছিল। ভালো না বলতে গেলে তর্ক হয়েছিল দুজনের। একে অপরের দিকে তীর ছুঁড়েছে। দ্বিতীয় দেখা অনেকটাই শালীন।
তর্কবিহীন ঝামেলাহীন আস্থাকে সাহায্য করলো, তবে তার হয়ে লড়াইও করছে। বর্ণ কিছু সময় একাকী হাসে। ঝুমা এবং রুম্পা রেগে যাচ্ছে অনেকটাই। হাসি থামিয়ে বর্ণ দাম্ভিকভাবে ডাকে তাকে মুখে এবং কণ্ঠে। ঝুমা আর রুম্পাকে উদ্দেশ্য করে বলল, আমি মানুষের উদ্দেশ্যে অনেক কম দাম দেই, এতে নিজের জ্ঞান কইমা যায়, কিন্তু শাকচুন্নি মুন্নি তোমাদের জ্ঞানের অনেক দরকার আছে, তাই নিজের ভান্ডার থিরাইটু দেই। রুম্পা কোলাহলময় রাস্তায় বাজখাই গলায় বলে ওঠে, এই আপনার জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই, ঝুমা চল। আরেক মেয়া দাঁড়াও, বাড়া বাবার জ্ঞান ছাড়া সবা থিকা কেউ খালি মগজে ফিরা যায় না, ঠাইসা জ্ঞান দেই, যেহেতু মগজে সিন্ধুক খুলছে দিয়াই সারম। এখন শোনো। কপাল কুচকে দুজনে কটমট চেয়ে আছে বর্ণের দিকে। বর্ণ বলতে লাগলো, মায়া মানুষের ইজ্জত হইল অনেক দামি, দুনিয়া গোল, একজনের ইজ্জত নিলাম মে তুললে আরেকদিন তোমার ইজ্জত নিলামও তুলবো অন্য কেউ। একটা ছোট খুপড়ি সাইজের মগজে থাকা মাইয়া নও, এগুলো ইংরেজি গোল্ড ওয়ার্ড নয়, বর্ণের গোল্ডেন ওয়ার্ড। বস্তি কোথাকার। জুমা বর্ণের পোশাকের দিকে চেয়ে সহজেই বিচার করে ফেলেছে। বর্ণ প্রতিবাদে কিছু বলল না, অর্ধচন্ডে নেয় বাঁকা হেসে বলল, বস্তি কিন্তু রক্তে ভেজাল নাই, কিন্তু তুমগো নিয়মে ভেজাল আছে, আইতে পারো। জুমা রুম্পা প্রস্থান করেছে। দাঁড়িয়ে আছে বর্ণ আর অম্বেষা। একে অপরের মুখোমুখি দেখে উভয়ই হাসলো, তবে স্মিত হাসি অম্বেষার, সংকুচিত আর দ্বিধার মাঝে জর্জরিত প্রাণবন্ত বর্ণের হাসি মুখে অম্বেষা বলল, থ্যাংক ইউ আপনাকে, দরকার নাই। টুথপিক দিয়া দাঁত খুঁচিয়ে খুঁচিয়ে বলল বর্ণ, কেন? আপনি আমার ওপরে এসে পড়ছেন, আমার পায়ের ওপর পাড়া দিছেন, ব্যথা পাইছি, তাই মাইয়া দুইটারে কসকো সাবান দিয়া একদম ঘইষা দিলাম, অন্তরে জ্বালা মিটছে। অম্বেষা মৃদু বিচলিত কণ্ঠে বলে ওঠে, দুঃখিত। বর্ণ কপাল কুচকে হুট করে বলে ওঠে, আরে বাপ, আপনি তো আরো বড় জ্বালা, একবার ধন্যবাদ কন, একবার দুঃখিত কন। হতবিম্ব অম্বেষা প্রশ্ন করে, তো কি করব? যেই দিকে যাইতাছিলেন ওইদিকে যান, চাই আছেন কেন? উদাস হয়ে যায় অম্বেষা বলে উঠল, আর কি লাভ, দেরি হয়ে গেছে। বর্ণ শুনতে পায়নি কথাটি, জানতে চেয়ে বলল, না কিছু না, আসি। নীলক্ষেত মোড়ের দিকে চলে যেতে গেল অম্বেষা। রাস্তা পার করতে হবে, ফুটওভারে যাওয়ার ইচ্ছে নেই তার, উল্টো খাটুনি। ততক্ষণে রাস্তা দিয়ে পার হয়ে রিক্সা নিয়ে অফিসে পৌঁছে যাবে। সে যতক্ষণে ফুটওভারতে পার হবে, বিপত্তি বাঁধল বেগতিক গাড়ি চলাচলে, রাস্তা পার হতে পারছে না। এভাবে তো তাড়াতাড়ি নয়, আরো দেরি হচ্ছে। ফুটওভার ব্রিজে যাবে কি? ভাবনা চিন্তা শেষে ছেলেটির দেখা আবার তার চেয়ে একটু সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে ইশারা করে তার সাথে সাথে আসার জন্য। অম্বেষা বুঝলো হাঁটতে গিয়েও পা পিছনে গিয়ে যাচ্ছে রিক্সার এলোমেলো চলনে। বর্ণ কোনো উপায় খুঁজে না পেয়ে মাঝ রাস্তায় এক কাঁধে ঝুলানো ব্যাগটার ফিতা দিয়ে গরুর মতো টেনে নিয়ে রাস্তা পার করে দেয় তাকে। মাইয়া মানুষ আসলে একটা বিদিক, বুঝলেন? মুখ ছোট করে ফেলে অম্বেষা। ভুল তারই ছিল, সামান্য রাস্তা পার হতে এত কাহিনী। বর্ণ বলল, যান এবার। অম্বেষা মাথা দুলিয়ে পা এগোলো। কোমরে দু হাত রেখে বর্ণ চেঁচিয়ে বলে, সাবধানে চোখ মেইলা তারপর হাঁটেন। চ্যাংকায়া মাইরা পইরা থাকবেন না, আবার সব জায়গায় বর্ণের পাইবেন না সাহায্য করতে, তাই নিজের চোখ কান খুইলা সামনের দিকে যান। আপনি জিন্দা আছেন দেখাই ভালো লাগলো। বিমর্ষ অম্বেষা কয়েকদিন ধরে এই কণ্ঠের সাথে পরিচিত হয়েছে। বই থেকে মুখ তুলতেই বর্ণের চাওয়া হাসি মুখ দেখতে পায়, তবে এ কোনো বোকা হাসি নয়, অদ্ভুত রকমের হাসি, যার অর্থ বোঝা যায়। তাদের সাক্ষাৎ আজকাল অবধারিত হয়ে উঠেছে। লাইব্রেরিতে দুজনেই উপস্থিতি ঘটে একই সময়। অম্বেষা হেসে বলল, বেঁচে আছি। ভাবলাম কোনো জায়গায় পটল তুলেছেন। শুনুন, আমি রাস্তায় চলাফেরা করতে জানি। সেদিন কি হয়েছিল কি আমার কাছ থেকে একবার সাহায্য নেওয়া মন ভরে নাই, এই কারণে রাস্তা পার হইতে পারেন নাই, পড়ার ভান ধরছিলেন, বেশি কথা বলেন। চোপা দিছে একটা খোদাই, ব্যবহার করবো না? খাবার আর পড়া দুটোই একসাথে চলছিল অম্বেষার। টুম্পা আর রুম্পা সেদিন প্রচুর অপমান করেছিল। বাড়ি ফেরার পর অক্ষত কথায় গালিগালাজ করেছিল ফিসফিস করে, তাতে 12 মতোই কান দেয়নি সে। আজ দুজনে অজান্তেই বিরিয়ানি রান্না করে এনেছে। আগে মানবতা দেখিয়ে
তাদের জন্য রাঁধতো, এখন আর রাঁধে না। বর্ণের দিকে চেয়ে সৌজন্য দেখিয়ে বলল, খাবেন? এই সুন্দর গ্রান ততক্ষণে নাককে বিরক্তি করছে। কোথা থেকে আসছিল এই গ্রান বুঝতে পারল না বর্ণ। বিরিয়ানির শুরু দেখতেই অনেক দিন পর, 1 মাস আগে এক বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে খেয়ে এসেছিল, ধরা পড়েনি এই যা। পুরান ঢাকার বিয়েতে এই এক লাভ, মানুষের ভিড়ে চুপি চুপি খেয়ে বেরিয়ে পড়া যায়। আজ আবার দেখে মনে লোভ লাগলো, কিন্তু হুট করে আত্মসম্মান নামক জিনিসটা ঘাড়ে চাপলো, যা বর্ণের কোনোদিনই ছিল না। বর্ণ মনে মনে বলল, আত্মসম্মানের শালা, ভুলটাই আমি আইলি বলে মুখ ভার করে জবাব দিল, আপনি খান। গতকাল আমাকে সাহায্য করেছেন, সাহায্যের কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। শিওর পরে খোটা দিবেন না তো? মায়া মানুষের ঠোঁটে রাখায় কিন্তু খোটা থাকে। অম্বেশা হেসে বলে, না আমি এত খারাপ না। শার্টের হাতা গুটিয়ে নিজেকে প্রস্তুত করে হাত বাড়িয়ে দেয় তাহলে। বনের মুখের দিকে অন্যরকম উচ্ছ্বাস দেখলো অম্বেশা। রাক্ষসের মতো নয়, বরং সুন্দর খাবার পর্ব শুরু করে, তবে অতি দ্রুত। ঠোঁটের কোণে ঘন কালো গোফে বিরিয়ানি কিছুটা লেগে গেল, সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুল দিয়ে তা মুছে ফেললো। আবারও মুখে পড়ে অবশিষ্ট গলার প্রশংসা করলো, বলল, ভালো হয়েছে। অম্বেশা মাথা নুয়ে স্মিত হাসলো, এরকম প্রশংসা আগে কখনো পায়নি। কেউ তৃপ্তি নিয়ে খায়নি তার রান্না করা খাবার, নিজেই খেয়েছে, নিজেই নিজেকে বাহবা দিয়েছে। প্রায় 5 মিনিট পুরো বাটি সাবার। এবার পিত্তি জ্বলে উঠে বর্ণের। বিরিয়ানি তেলে থাকা হাতের পিঠ কপালে ঠেকিয়ে বলল, হাই হাই, আপনি খাবেন কি? আমি সব শেষ করে ফেললাম। অম্বেশা বলে, এখন উপায়? বাম হাতে পকেট চেক করলো বর্ণ, 150 টাকার মতো আছে। কোনো কথা না বলে অম্বেশাকে ইশারা করলো বসতে। সে আসছে। দৌড় দেখা গেল হাকিম চত্বরের উদ্দেশ্যে। মিনিট 10 ফিরে আসে হাতে পলিথিন, দেখে বোঝা যায় ভেতরে খাবার। বলল, কোনো ধরনের স্পেশাল ফ্রাইড রাইস, আপনার জন্য মুরগির পিস একটা বাড়াই আনছি। এবার হিসাব সমান সমান। কিংকর্তব্যবিমূঢ় অম্বেশা। এত দ্রুত ব্যাপারটা ঘটে গেছে যে বুঝতে পারেনি। এমন কিছু করবে সেটা কল্পনাতীত ছিল। অম্বেশার মাথা দোলায়। বলে, আরে আপনি কেন আনতে গেলেন? আমি বলেছিলাম। বর্ণ অদ্ভুত ভঙ্গিতে বলে ওঠে, আপনিই তো কইলেন, এখন আমি কি খামো? আমি উপায় বাইর করলাম, বিরিয়ানির বদলে ফ্রাইড রাইস। এই নেন। হাকইরা গিলেন। কোনো দরকার ছিল না। বর্ণ বই হাতে নেয়, বলে বিড়বিড় করে, পরে আমারে খোটা দিবেন, গালি দিবেন, আমার পেট খারাপ করব। বিড়বিড় করে অম্বেশা শুনে ফেললো। সে অন্যদিকে চেয়ে উচ্চ গলায় বর্ণকে শুনিয়ে বলল, আমি এমন কিছু করব না। হ্যাঁ। দুজনেই আনমনে হাসে। শোধবোধ হয়ে গেছে, আর কেউ কাউকে খোটা দিতে পারবে না। অম্বেশা বর্ণের আনা খাবার মুখে তুলে দারুই বিশ্ববিদ্যালয় খাবার তাকে এনে দিয়ে শোধ করছে। বিষয়টা খুবই হাস্যকর। ক্ষুধার্তর নাই বনের কথা মোতাবেক গিলল দ্রুত। অম্বেশা তার প্রতিদিনের নিয়ম অনুযায়ী বইয়ের অভ্যন্তরীণ 10টি পৃষ্ঠা পড়ে। আজও তাই করল। অফিসে যেতে হবে, তাই উঠে দাঁড়িয়ে বর্ণের মনোযোগী মুখের দিকে চেয়ে প্রশ্ন করলো, আপনার নাম? ঘোরপাপড়ি অবশিষ্ট পুরুচালি চোখ তাকালো বর্ণ। প্রশ্ন তো অনাকাঙ্ক্ষিত বটে, তারপরও জবাব দেয়, বিবর্ণ। অম্বেশা চমকালো। বিবর্ণ কারো নাম হয়? তবে সেদিন শুনেছিল। আচ্ছা, বর্ণকে পাবেন না সাহায্য করতে। ধরে নিল ঠাট্টা করছে। সে কিছু প্রশ্ন করার পূর্বেই বর্ণ জানতে চায়, আপনার নাম কি ঝগড়াটে মহিলা? অম্বেশা কপাল কুঁচকে নিল। এই ভালো, এই খারাপ, এই শান্ত, এই বাদর। মুখ ভেঙচি কেটে বলল, আমার একটি সুন্দর নাম আছে, বুঝলেন? বাবা শখ করে রেখেছে অম্বেশা জামান। আপনার বিবর্ণ এর চেয়ে কোটিগুণ ভালো। বর্ণ তাচ্ছিল্য করা সুরে বলল, কচু। এমন একটি জঙ্গল মার্কা নাম উচ্চারণ করতেও আক্কেল দাঁত বাহির হইয়া মাটিতে গড়াগড়ি খাইব। এসব নাম কেউ রাখে? অম্বেশা দুহাত বেঁধে দাঁড়ালো। অদ্ভুত মানবের দিকে সরু চোখে চেয়ে বলল, বিবর্ণ খুব সুন্দর নাম, তাই না? অদ্ভুত সুন্দর, উন্মুক্ত আর বিবর্ণ মানে? মায়া মানুষের মাথার ভেতরে জায়গা ছোট, বুঝবেন না। হতাশ নিঃশ্বাস ফেলে অম্বেশা রয়ে শয়ে বলে, আপনি কি জন্মগত এমন, নাকি বাথরুমে পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে এমন হয়েছেন? বর্ণ বই বন্ধ করে পাশে রাখে। পায়ের ওপর পা তুলে দুহাত ছড়াই বেঞ্চের উঁচু স্থানে বলল, মানুষ পা পিছলে আবার কোনো জায়গায় পড়তে পারে। আমার মাথা বাথরুমে কেন আসলো? দুর্গন্ধযুক্ত জায়গায় অনেক প্রিয় নাকি? ছি, কি বলেন? বাথরুম মানে গোসলখানা।
আমগো তো ভাগ্য লাইগা বাথরুম শৌচাগার সব সমান। আপনি একটা অদ্ভুত মানুষ। বলে উঠে দাঁড়ালো না অম্বেশা। কাঁধে ব্যাগ তুলে হাঁটা শুরু করলো। পেছনে বর্ণের হাসির ঝংকার কান অব্দি পৌঁছে গেল। পাগল লোকজন, নোংরা কথাবার্তা বলে, ন্যূনতম লজ্জা নেই। বেলাজের মতো আবার হাসছে। আমি ভাইসা বেড়াই নৌকায়, কিন্তু তীরের কিনারা দেখা নাই। 9তলা গার্মেন্টসের 3য় তলায় মালপত্রের কার্টনে বজায় করছে বর্ণ। এগুলো আগামীকাল প্লেনে চড়বে, রপ্তানি হবে দূর দেশে। গান তুললো পরপর। মনে হলো এক রূপ বিষাদে গানের সাথে তলিয়ে যাচ্ছে। তীর নেই তো কি হয়েছে, নদীর তলদেশ থেকে পানি কুড়িয়ে কুড়িয়ে এনে চর তৈরি করে নিব। জমিনের হাত পা ছড়িয়ে 2 হাত মেশিনের মতো চলাচ্ছে। ঠিক তখনই এক সহকর্মী জীবনে এসে 1 কাপ চা দিল। তারও যে বড্ড অভাব। বলল, অর্ধেক খাই আমারে দিস। বর্ণ এদিক সেদিক মাথা দুলিয়ে কাজ করতে করতে বলল, কিল্লাইগা যে এত দরদ দেহাস বাল। শৈলে ঝনঝনানি শুরু হয় আবেগের ঠেলায়। জীবন উত্তর দিল না। দরদ না, গরম চা দিছি বেটা, যে দেরি করলে ঠান্ডা হইব, খায়া দে। গরম চা খেতে অদ্ভুত। ধোয়া ওঠা চায়ের অর্ধেক কাপ এক চুমুকে খেয়ে জীবনের দিকে এগিয়ে দিল। আবার মনোনিবেশ করলো কাজে। জীবন ছেলেটা শুধু তার সহকর্মী। কথাবার্তার খাতিরে জমিয়ে এই খাতিরতা গোডাউনে সীমাবদ্ধ। জীবন হতাশ গলায় বলে উঠল, আর ভাল লাগে না বুঝলি। 5,000 টাকায় কি এই ইট বালিশ শহরে থাকি, আর বুঝি না। 5,000 টাকায় কি ইট বালিশ শহরে চলা যায়? বর্ণ হিয়ালি সুরে বলে ওঠে, বিন্দাস থাকুন যায়। তোর আর কি, ঘুরিস ফিরিস মাস্তানি করিস। না আছে সংসার, না আছে চিন্তা। যেদিন রাইত ওইদিকে গাইত। ঠিকই কইছস। এই যে আমলাগুলো দেখি সারাদিন ফাঁসির দড়ির মতো ঝুইলা টুইলা ট্যাং ট্যাং করে এদিক সেদিক। মনে হয় নিজেরাই সাহেব, অথচ এরা পাচাটা কুত্তা। চিনে খালি টাকা। টাকা দেখলেই লালা ঝরায়। ঘিন লাগে দেখলে। তুইও চাকরি করিস, নিজেদের মালিকের পা চাটিস কুত্তার মতো, মনে হয় না? বড় একটি বক্স জীবনের পায়ের ওপর রাখলো ইচ্ছে করে। আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল, তবে সীমিত পর্যায়ে। জীবন মুখ কুচকে নিল। বর্ণ ময়লা জমিনে সরিয়ে ছিটিয়ে শুয়ে পড়ে বলে, আমারে মালিক নামে জাহিল করা বেটা, কাম দে, আমি করি। মাস শেষে বেতন দে, আমার লগে সহজ হিসাব। জীবন 1 পা তুলে হাঁটু ভাঁজ করে বসে, 1 হাত সেখানে রেখে প্রশ্ন করলো, তুই জীবনেও সুখী হবি না বর্ণ? সুখ দুঃখের হিসাব করার সময় কই? খাওয়া দাওয়া, কাম কাজ, ঘুম, এগুলো ছাড়া আর কি চাই? আর তুই বা কি চাস? জীবন আর কখনো জবাব দিল না। তার জীবনের যুদ্ধটা হয়তো বর্ণ বুঝবে না। ইতিমধ্যে মনে হলো বুঝে কি, যদিও বুঝে না, বুঝার ভান করে। 2.5 বছর যাবৎ এই সীমাবদ্ধ গোডাউনের সাথে যত আলাপচারিতা, কখনো দেখেনি। জীবনে কি কোনো রকমের খাদ প্রকাশ করেছে? হাসে এক বিরল হাসি, যেন খুঁজলেও প্রাণের সন্ধান পাওয়া মুশকিল। তুমি তো নতুন নাগর জুটাইছো, ওই নাগরে বলো হাতের ফস্কার মলমাইনা দিতে। চুলার গরম পানি চড়িয়েছিল অম্বেশা। নামানোর পূর্বেই রুম্পা ইচ্ছে করে ধাক্কা দেয় তাকে। উত্তপ্ত গরম পানি তার হাতে পড়েছে। রীতিমতো কাতরাচ্ছে মেয়েটি। লাল থেকে নীল হতে শুরু করেছে জায়গাটা। বুক চিরে চিৎকার করতে চাইছে, চোখে বন্যা। তারপরও মায়া হলো না এই পোষা 2 নারীর। উল্টো কথক্য করে বলছে তাকে। অম্বেশা বলল, ভুল করছেন, অন্তত মানবতা দেখিয়ে চুপ থাকতে পারেন। সেটা না করে নিজের ভুলগুলোকে গালাবাজি করে প্রমাণ করার চেষ্টা করছেন। ঝুমা এসে ধাক্কা দিল অম্বেশাকে দিয়ে। সে বলল, ফকিনীর বাচ্চা, বুঝে শুনে কথা বলবি, উঁচু গলা করবি, নইলে চিপটে ছিঁড়ে ফেলবো। অম্বেশা দমে গেল না, কিছু তো বললো। আপনারা নিশ্চয়ই বড় লোক, তাহলে আমার মতো ফকিনীর সাথে থাকেন কেন? ধানমন্ডি উত্তরা আলিশিয়ান ফ্ল্যাটে থাকুন। রুম্পা অম্বেশার মুখ চেপে ধরে, ঘটনা আঘাত করার চেষ্টা করে। অম্বেশা জেদের বসে ছড়িয়ে নিতে চাইলেও পারল না। অনেকটা ব্যথা পেয়েছে এমনিতেই, শক্তি দেহে অবশিষ্ট নেই। তোর বাপ কেবল তোকে একটা আলিশান ফ্ল্যাট কিনে দিতে, আর ওই মুরদ। অম্বেশা মুখ ঝামটা দিয়ে সরে গিয়ে বলল, খবরদার আব্বুকে টানবে না, অন্তত মৃত মানুষের রেহাই করুন।
করলাম না, কি করবি? অম্বেষা চোখ তুলে নেয় দুদিকে, জবাব দেয়, আপনাদের দিয়ে আশাও করি না। একাকিত্ব কাকডাকা ভরে হাঁটছে অম্বেষা, গন্তব্যহীন উদ্দেশ্য, তার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনা ক্ষণিকের জন্য ভুলে যাওয়া। পাখির কিচিরমিচিরের সাথে বাড়ছে নগরীর কোলাহল। সেখানে কি মনে আছে তার? নেই তো। আজ বাবার কথা খুব মনে পড়ছে তার। দিশেহারা হাঁটতে হাঁটতে কেউ পেছন থেকে হাত টেনে ধরেছে, পিছনে আনে। উচ্চস্বরে আওয়াজে ধ্যান ভাঙল। আমার চোখের সামনে কেন আপনারে মরতে হইব বাল? আমারে কি বিনা বেতনে কর্মচারীর মনে হয়? মরতে চাইবেন আর আমি বাঁচামো? ভেজাইল্লা সেরি মানুষ। অম্বেষার চোখ ঝাপসা, বর্ণ এখন হাত ছাড়েনি। ফোঁসফোঁস করছে লোকটা। অম্বেষা হিতাহিত জ্ঞানহীন, একেবারে শূন্য হয়ে ক্ষণে তার মস্তিষ্ক। বর্ণের দিকে অন্বেষা চেয়ে শুধু প্রশ্ন করল, আপনি কেন বারবার দেবদূতের মতো চলে আসেন? এই পর্যন্ত ছিল উন্মুক্ত লাইব্রেরির 3য় পর্ব।